ক্লাস 11 এর সিলেবাসে আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে গ্যাসের গতিতত্ত্ব বা কাইনেটিক থিওরি অফ গ্যাস। তো এর আগে আমরা তাপগতিবিদ্যা পড়ে ফেলেছি। তো আমি বলেছিলাম তোমাদের এই চ্যাপ্টারটা শুরু করব, তোমরা ভালো করে পড়ো সবাই। আচ্ছা, তো প্রথম যেটা পড়ব গ্যাসের গতিতত্ত্ব দিয়েই শুরু করব আমরা। তো কোনো গ্যাস যে অণুগুলো বা কোনো যদি কিছু পরিমাণ গ্যাসের কথা ভাবি, তাহলে সেখানে জানি সেখানে অসংখ্য গ্যাসের অণু সমন্বয়ে কোনো একটা গ্যাস সবসময় গঠিত হয়। যদি নির্দিষ্ট পরিমাণ গ্যাস আমরা ভাবি, নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে অণুগুলোর প্রকৃতি ধর্ম এগুলো অনুরূপ হয়। বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হয়, সেটা আমরা জানি, এটা পড়েছো তোমরা ক্লাস 10-এর ক্ষেত্রে। তো অণুগুলোর মধ্যে এক প্রকার বল কাজ করে, যাকে বলা হয়েছে আন্তরাণবিক বল। আন্তরাণবিক বল বা ইন্টারমলিকুলার ফোর্স। তো এই ফোর্সের অণুগুলোর মধ্যে যদি ধরে নিই অণুগুলোকে স্ফেরিক্যাল, দুটো অণুর মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বের সাথে দুটো অণুর মধ্যে যে দূরত্বটাকে আমি আর দিয়ে প্রকাশ করেছি, আর এর সাথে এদের মধ্যে যে বলটা কাজ করছে সেটা এফ আর, সেই বলের ভ্যারিয়েশনটা আমরা একটু দেখে নেব। তাহলে এখানে আমরা ধরে নিয়েছি কি অণুগুলো হচ্ছে গোলকের মতন। সেই ধরে যদি আমরা এখানে দেখি ওয়াই অক্ষে এদিকে দূরত্ব, আন্তরাণবিক ব্যবধান, এর সাথে আমরা প্লট করি, তাহলে দেখতে হবে ঠিক এই ধরনের একটা গ্রাফ আসছে। এটা হচ্ছে r0 স্থানাঙ্ক, এটা হচ্ছে r লেস দ্যান r0, এটা r গ্রেটার দ্যান r0। এর ক্ষেত্রে fr লেস দ্যান 0, আর এই পয়েন্ট হয়েছে at r equal to r0 fr টা হচ্ছে 0, মানে কোনো আন্তরাণবিক আকর্ষণ বল কাজ করে না বা বল কাজ করে না। r equal to r0, দুটো অণুর মধ্যে এটা হচ্ছে আরটা কি অণুগুলির পারস্পরিক ব্যবধান। তো আর এর মান যদি লেস দেন হয়, তাহলে সেক্ষেত্রে এফআরটা নেগেটিভ, মানে হচ্ছে বিকর্ষণ বল কাজ করে। আর গ্রেটার দ্যান 0 হলে এখানে এফআরটা গ্রেটার দ্যান 0 মানে আকর্ষণ বল, এক্ষেত্রে আকর্ষণ মানে r0 এর তুলনায় কম হলে এখানে চলে আসছে না বিকর্ষণ। দেখতে পাওয়া যায় অণুগুলোর মধ্যে বিকর্ষণ বল কাজ করছে। আর আর এর মানটা যদি r0 এর তুলনায় বড় হয়, সেক্ষেত্রে আকর্ষণ বল কাজ করতে দেখা যায় এই দুটো অণুর মধ্যে বা মলিকুলগুলোর মধ্যে। এটাকে ব্যবধানকে আরেকটাও নাম দেওয়া হয় আন্তঃআণবিক দেশ, দেশ মানে স্পেস, ইন্টারমলিকুলার স্পেস বা আন্তঃআণবিক দেশ। তো গ্যাস মলিকুলগুলো তাহলে কখন বিকর্ষণ করে? যখন তাদের পারস্পরিক দূরত্ব r0 এর তুলনায় কমে যাবে। আর কখন আকর্ষণ করে? যখন r0 এর তুলনায় বেড়ে যাবে। আর যখন r সমান r0
FR0, সেক্ষেত্রে FR0 মানে আন্তঃআণবিক বল শূন্য, মানে গ্যাস মলিকুলগুলোর ক্ষেত্রে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে না দুটো অণুর মধ্যে, যেটা আদর্শ গ্যাসের ক্ষেত্রে একটা ধর্ম। তো এই বিভিন্ন বলের পরিবর্তনের ভিত্তি করে বা গ্যাসের বিভিন্ন ধর্মের বা ভৌত ধর্মের উপর ভিত্তি করে বিজ্ঞানী ম্যাক্সওয়েল, বিজ্ঞানী ক্লসিয়াস, বিজ্ঞানী বয়েল, বিজ্ঞানী র্যামফোর্ড, বিভিন্ন বিজ্ঞানী কতগুলো স্বীকার্য বা বিবৃতি দেন যেগুলোকে বলা হয় আদর্শ গ্যাসে, যারা যেগুলো আদর্শ গ্যাসের ক্ষেত্রে পুরোপুরিভাবে সঠিক হলেও বাস্তব গ্যাসের ক্ষেত্রে কিছু কিছু সঠিক, কিছুটা আর অনেক ক্ষেত্রে এফেক্টিভ বা কার্যকর হয় না। তো যাই হোক, তা আমরা সেইগুলোকে দেখে নেবো। যেহেতু এখানে আমরা আদর্শ গ্যাস নিয়ে কাজ করছি, মানে P=RT মেনে চলে, এবং তার ক্ষেত্রে আমরা এটাকে আইডিয়াল কেস ধরে নিই, মানে এই পয়েন্টটা নিয়ে আমরা কাজ করি সবসময় আদর্শ গ্যাসের ক্ষেত্রে, কারণ আকর্ষণ বিকর্ষণ নেই এটা ধরে নিই। তো গতিতত্ত্বের প্রাথমিক এই ব্যাখ্যা পাওয়ার পর আমরা চলে যাব স্বীকার্যে। আমরা পড়ে এসেছি ক্লাস 10-এ, তাও আমরা বলবো জিনিসগুলো। ফার্স্ট, 1 নম্বর, প্রতিটি গ্যাস অসংখ্য অণুর সমন্বয়ে গঠিত। এটা পরিষ্কার ব্যাপার, অসংখ্য অণুর সমন্বয়, মলিকুলের সমন্বয়ে গঠিত। একই গ্যাসের অণুগুলির ধর্ম অনুরূপ। একই গ্যাসের ক্ষেত্রে প্রত্যেকটা অণুগুলির ধর্ম অনুরূপ, কিন্তু বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে বিভিন্ন বিভিন্ন হয়। অণুগুলোর মধ্যে আকর্ষণ বিকর্ষণ কাজ করছে না। আমরা R=R0 আইডিয়াল এই কেসটা, এটা R=R0। তার সঙ্গে ফোর্সের ভ্যারিয়েশন, সেখানে R=R0 তে আন্তঃআণবিক আকর্ষণ বল বা বিকর্ষণ বল 0। 2 নম্বর, গ্যাস অণুগুলি বিবৃতি অনুসারে ধরে নেওয়া হয় বিন্দু সদৃশ্য। পয়েন্টের মতন, মানে তাদের ক্ষেত্রে তারা কোনো ভলিউম অকুপাই করে না, এটা কল্পনা করা হয় সদৃশ্য। তাই গ্যাস এর অণুগুলির আয়তন পাত্রের আয়তনের তুলনায় নগণ্য, এটা আমরা ধরে নিতে পারি। ওকে, তাহলে এদের মধ্যে পাত্রের আয়তনের তুলনায় গ্যাস অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ বল নেই, তাই আকর্ষণ বিকর্ষণের মধ্যে বিন্দু সদৃশ্য, তাই এদের আয়তন পাত্রের আয়তনের তুলনায় নগণ্য ধরা হয়। গ্যাস অণুগুলি মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল না থাকলেও
সংঘাতের সময় যখন তারা ধাক্কা খাবে, সংঘাতের সময় তারা পরস্পরকে বল প্রয়োগ করবে। সংঘাতের সময় তারা পরস্পরকে অবশ্যই বল প্রয়োগ করবে। ঠিক আছে, নেক্সট পয়েন্ট আসছে। কতদূর হলো? একটু ক্যামেরাটা ঘুরিয়ে দিই। সংঘাতের সময় তারা পরস্পরকে বল প্রয়োগ করবে। চারটা কি লেখা যাবে? হ্যাঁ, লিখেই। নেক্সট পয়েন্ট, এদের মধ্যে যে সংঘাতটা হবে সেটা হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক। মানে কি কি? রৈখিক ভরবেগ এবং গতিশক্তি উভয় সংরক্ষিত হবে। সংঘাতটি হবে পূর্ণ স্থিতিস্থাপক। মানে এদের ক্ষেত্রে রৈখিক ভরবেগ ও গতিশক্তি সংরক্ষিত তাহলে এদের মধ্যে যে সংঘাতটা হবে সেটা পূর্ণ স্থিতিস্থাপক, অর্থাৎ গতিশক্তি এবং রৈখিক ভরবেগ উভয় সংরক্ষিত থাকবে। নেক্সট পরের পয়েন্টে চলে যায়। তো যখন তারা সংঘাত করবে সেটা কিন্তু কন্টিনিউয়াস হচ্ছে না, একটা টাইম ইন্টারভেল অন্তর অন্তর হচ্ছে, সময় ব্যবধানে। 5 পরপর দুটি সংঘাতের মধ্যে গ্যাস অণুগুলি সমবেগে সরল রেখায় চলাচল করে এবং দুটি সংঘাতের মধ্যবর্তী দূরত্বকে বলা হয় মুক্ত পথ বা ফ্রি পাথ। আমরা গড় মুক্ত পথ নির্ণয় করব ল্যামডা বার, ল্যামডা দিয়ে চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। তো মুক্ত পথ অতিক্রম করতে যে সময় প্রয়োজন তাকে বলে স্লথনকাল, রিল্যাক্সেশন টাইম বা বিনোদন কাল বলা হয়ে থাকে। তো মনে রাখতে হবে এই স্লথনকালের মান, স্লথনকালের যে সময় সেটা সংঘাতের যে সময়, দুটোর মধ্যে যে সংঘাত করছে তার তুলনায় অনেক বড় হয়। অর্থাৎ দুটি
কণার মধ্যে সংঘাতের সময় ব্যবধান বা সময়কাল, মানে যে সময় ধরে দুটো কণার মধ্যে সংঘাত ঘটছে সেই সময়কাল রিলেশন টাইমকে টাও দিয়ে লেখা হয়। এটাকে যদি সময়কালকে টি বলি, সময়কাল টাও টি এর মান লেস দেন টাও, মানে সংঘাত ঘটাতে যেতে দুটো সংঘাতের মধ্যে যে টাইম ইন্টারভ্যাল সেটা সংঘাত ঘটছে যত সময় ধরে সে তার তুলনায় অনেক বেশি। টি মাছ লেস দেন রিল্যাক্সেশন টাইম বা স্পন্দনকাল। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। তো এটা 5 নম্বর পয়েন্ট। নেক্সট পয়েন্ট, মুছে দিয়ে এটা আলোচনা কত 5 হলো। নেক্সট পয়েন্ট আমি 6 হিসাবে দিচ্ছি, যদি খেয়াল নেই 5 ছিল মনে। কেন, কি কি ছিল? প্রথমটা হচ্ছে অসংখ্য গ্যাস অণু তৈরি সদৃশ্য, তবে তাদের আয়তনটা খুব ছোট ধরা হয়, পাত্রের তুলনায় নগণ্য। আচ্ছা, গ্যাস অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ বল না থাকলেও তারা যখন সংঘাত ঘটাবে তখন সেই সংঘাতটা কি হবে, আমাদের সংঘাতের সময় তারা পরস্পরকে বল প্রয়োগ করবে। একটা বলেছি সংঘাতটা পূর্ণ স্থিতিস্থাপক, রৈখিক ভরবেগ এবং গতিশক্তি, এই দুটো সংরক্ষণ হয়। নেক্সট পয়েন্ট বলেছি দুটো সংঘাতের মধ্যে যে দূরত্বটা অতিক্রম করছে সেটা সমবেগে সরলরেখায় যাচ্ছে এবং যে পথ গেল সেটা হলো মুক্ত পথ বা ফ্রিপাথ, এবং সেই সময় সেই দূরত্ব যেতে যে সময় লাগে তাকে বলা হচ্ছে স্লথনকাল বা বিনোদনকাল বা রিল্যাক্সেশন টাইম। তো গ্যাস অণুগুলি, নেক্সট পয়েন্ট, যে কোনো অভিমুখে সমপরিমাণ চাপ প্রয়োগ করতে পারে। মানে আমরা যদি তিনটি রিলেশন ধরি, x, this is y and this is z, এই ডিরেকশনে চাপ দিচ্ছে px, এই ডিরেকশনে চাপ দিতে পারে py and this is pz। তাহলে অ্যাকর্ডিং টু কাইনেটিক থিওরি অফ গ্যাস সে যে কোনো অভিমুখে একই চাপ দেবে, তাহলে px equals to py equals to pz। লেট এটাকে আমি p ধরে নিলাম, দেন p কেমন লিখতে পারি দেখো, 1/3 px plus py plus p। খুব কাজে লাগবে সূত্রটা। যে কোনো অভিমুখে চাপ দেবে এবং সেই চাপের মানটা সমান হবে। প্রবাবিলিটি যে কোনো অভিমুখে সম্ভাব্যতা সমান হবে। নেক্সট 7, গ্যাস অণুগুলির বেগ 0 থেকে অসীম যে কোনো মানের হতে পারে। 0 থেকে ইনফাইনাইট, এই বেগের সীমায় গ্যাস অণুগুলি গতিশীল থাকে। তার জন্য আমরা এখানে 3 রকম বেগ, প্রধানত 4 রকম বেগ নির্ণয় করবো। একটা হচ্ছে গড়বেগ,
শূন্য বা অশূন্য নিয়ে কাজ করা সমস্যা, তাই আমরা এখানে ধরে নিচ্ছি ধরো কোনো একটা পাত্রে, কোনো একটা কন্টেনারের মধ্যে কিছু পরিমাণ গ্যাসকে আবদ্ধ রেখেছি। ক্লিয়ার আসছে? কিছু পরিমাণ গ্যাসকে আবদ্ধ রেখেছি, এর মধ্যে গ্যাস মলিকুল যাচ্ছে, এদিকে বললাম C1, তার বেগ C দিয়ে প্রকাশ করা, এখানে বললাম N1 সংখ্যক আছে। এই ডিরেকশনে আছে C2, বেগ নিয়ে যাচ্ছে, এটা বললাম N2 সংখ্যক, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে C3, হচ্ছে N3। তাহলে এভারেজ স্পিড যদি বার করতে হয়, গড়বেগ যদি বার করতে হয়, তাহলে প্রথম আমরা চলে আসছি এখান থেকে শিখব গড় বেগ, সি অ্যাভারেজ কত হবে? একটা করে হতে হতো C1 প্লাস C2, n সংখ্যক কোনো আছে ধরো এখানে যাচ্ছে, এটা nth Cn নিয়ে যাচ্ছে nn, তাহলে গড় মানে সমষ্টি করে ভাগ, তাহলে এখানে এটা কত n1 C1 প্লাস n2 C2 চলছে বাই n1 প্লাস n2, তাহলে মোট বেগ বাই মোট সময় করলে গড় বেগ এর রাশিমালা পাওয়া যায়। যদি একটা করে অণু ভাবি, n সংখ্যক অণু আছে ধরে নিই, তাদের বেগ C1 C2 Cn, n সংখ্যক অণুর বেগ C1 C2 C3 Cn হলে সেক্ষেত্রে C প্রাইম বা C বার আসবে C1 প্লাস C2 প্লাস Cn বাই টোটাল মোট অণু সংখ্যা ক্যাপিটাল N দিয়ে লিখব বাই n। ওকে, এইভাবে আমরা গড় বেগ নির্ণয় করব। উদ্দেশ্যটা কি? শূন্য থেকে অসীম যে কোনো মানের বেগ হতে পারে, তো সেই কারণে আমরা গড় বেগ এর অবতারণা করছি। সেটা ক্লিয়ারই আসছে, অসুবিধা নেই। এরপর চলে আসছি গড় বর্গবেগ, নামে বুঝতে পারছি বর্গের গড়, এখানে লিখছি সূত্রগুলো দিয়ে অঙ্ক করবো আমরা। n সংখ্যক অণুর বেগ যথাক্রমে C1 C2 C3 Cn হলে গড় বর্গ বেগ C স্কয়ার বার, বেগের বর্গ করে বর্গ সমান, তাহলে কত হবে C1 স্কয়ার C2 স্কয়ার C3 স্কয়ার আপ টু Cn স্কয়ার বাই তার গড় হচ্ছে n। এটা হচ্ছে গড় বর্গ বেগ 2 নম্বর। 1 নম্বর ছিল গড় বেগ, 3 নম্বর RMS বেগ বা গড় বর্গ বেগের বর্গ, একে CRMS দিয়ে প্রকাশ করব, CRMS। তাহলে কি বর্গের গড় করে তার বর্গমূল মানে √, C1 স্কয়ার C2 স্কয়ার Cn স্কয়ার বাই n। তাহলে এই হচ্ছে আপাতত গ্যাসের বেগ সংক্রান্ত 3টে সূত্র। তাহলে গ্যাসের ক্ষেত্রে 3 রকম বেগ হিসাব করা হয়, একটা হচ্ছে গড় বেগ, একটা গড় বর্গ বেগ, একটা হলো RMS বেগ। তো এইগুলো তো বেগ হলো।
নেক্সট পয়েন্ট, এখন আমাদের দুটো পয়েন্ট বাকি আছে বলতে। তো সে দুটো দেখা যাক। পয়েন্ট 8, গ্যাস অণুগুলি নিরন্তর সংঘাতে লিপ্ত হলেও স্থিতাবস্থায় গ্যাসের ঘনত্ব অর্থাৎ প্রতি একক আয়তনে, খুব ইম্পর্টেন্ট, প্রতি একক আয়তনে গ্যাস অণুর সংখ্যা মানে অণুর সংখ্যাকে যদি ধরি ক্যাপিটাল এন আর আয়তন যদি ধরি ভি, এন সমান হবে এন বাই ভি, এটা কনস্ট্যান্ট বা ধ্রুবক থাকে। ঠিক আছে, আর একক আয়তনে গ্যাস অণুর সংখ্যা সর্বদা স্থির। 9 নম্বর লাস্ট পয়েন্ট, যেহেতু গ্যাস অণুগুলির মধ্যে আদর্শ গ্যাস ধরে নিয়ে আমরা এগোচ্ছি, আদর্শ গ্যাস মানে R=R0, ওই পয়েন্টটায় যেখানে এফআরটা 0। যেহেতু গ্যাস অণুগুলির মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল শূন্য ধরা হয়, তাই এদের স্থিতিশক্তি, potential energy, work done against attraction or repulsion force must be 0. It is potential energy of the ideal gas must be 0. সুতরাং গ্যাস অণুর আভ্যন্তরীণ শক্তি, যেটা আমরা ইউ দিয়ে প্রকাশ করেছি তাপগতিবিদ্যায়, আভ্যন্তরীণ শক্তি সমান গতিশক্তি। গ্যাস অণুর গতিশক্তিটাই তার আভ্যন্তরীণ শক্তি বা যান্ত্রিক শক্তি রূপে আমাদের হিসাব করে নিতে হবে। ঠিক, এই হলো গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য। এর উপর ভিত্তি করে আমরা এবার এগোবো। নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে গ্যাসের চাপের রাশিমালা, খুব ইম্পর্টেন্ট এবং অনেকটা বুঝে নেওয়ার জায়গা বড় করে। তো ভালো করে দেখতে থাকো আর পয়েন্টগুলো বুঝে নিয়ে খাতায় লিখে নেবে সুন্দরভাবে, তার জন্য লিখে দেওয়া। তো যাই হোক, নেক্সট চলে আসি। আদর্শ গ্যাসের চাপের রাশিমালা, এটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। হ্যাঁ, তো এইটা প্রমাণ আসে বোর্ড এক্সামে, আর সূত্রটা আমাদের অঙ্কের ক্ষেত্রে খুব কাজে লাগবে। এখান থেকে অনেক সূত্র শিখব। সূত্র তো অনেক, তার প্রতি চ্যাপ্টারেই তো কেমন সূত্রই আর সূত্র। আগের চ্যাপ্টারে এক গাদা সূত্র, এই চ্যাপ্টারেও অনেক সূত্র। তো সূত্র মনে রাখতে গিয়ে মাথা খারাপ হয়ে যাওয়ার অবস্থা আমাদের। যাই হোক, আদর্শ গ্যাসের তো
পড়তে যখন শুরু করেছে পড়তেই হবে, কিছু করার নেই। চাপের রাশিমালা, চাপের রাশিমালাটা খুবই চাপের। চাপ নিও না, শিখে যাবে, ইজিলি শিখে যাবে। আমরা গ্যাসের চাপ কি করে সৃষ্টি হয় পড়েছি তো। গ্যাস অণুগুলি সর্বদা নিজেদের মধ্যে এবং পাত্রের দেওয়ালের সঙ্গে সংঘাত ঘটাচ্ছে নিরন্তরভাবে। তার ফলে পাত্রের দেওয়ালে প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল লম্বভাবে প্রয়োগ করবে তাকে বলে গ্যাসের চাপ। পাত্রের দেওয়ালে গ্যাস অণুগুলি যে পরিমাণ বল লম্বভাবে প্রয়োগ করবে তাকে বলা হচ্ছে গ্যাসের চাপ। তোমরা জানো। তো আমরা একটা পাত্র ধরে নিচ্ছি ঘনকাকৃতি। এর মধ্যে কিছু পরিমাণ গ্যাসকে আবদ্ধ রেখেছি। এটা ধরে নিচ্ছি এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ। ঠিক আছে, ছবিটা বোঝা গেল? বাহ, সুন্দর লাগছে। তো গ্যাস অণুগুলো ধরে নিচ্ছি এর বাহুর দৈর্ঘ্য এল আর এন সংখ্যক গ্যাস অণু পাত্রে আবদ্ধ, আর প্রতিটি অণুর ভর স্মল এ। আর পাত্রের আয়তন কত হচ্ছে? পাত্রের আয়তন ভি সমান এল কিউব। তাহলে এগুলো ধরে নেব। তাহলে একক আয়তন অণুর সংখ্যা স্মল n ইকুয়ালস টু n বাই ভি, রাইট? তো দেখো, এর ভেতর তো ধরলাম একটা গ্যাস অণু মনে করো, একটা গ্যাস অণুর বেগ c1। c1 কে আমরা তিনটে কম্পোনেন্টে ভেঙে নিচ্ছি। দিস ইজ u1, দিস ইজ v1 এন্ড দিস ইজ w1। তাহলে c1 এর তিনটে কম্পোনেন্ট, c1 টা হচ্ছে একটা গ্যাস অণু নিয়ে আমরা কল্পনা করি, তাহলে n সংখ্যকে চলে যাব। তাহলে c1 ভেক্টরটাকে আমরা লিখতে পারি u1 i ক্যাপ প্লাস v1 j ক্যাপ w1 k ক্যাপ। এইভাবে c2 এর ক্ষেত্রে হবে c3 হবে cn টা তাহলে কত হবে un n তম nth ক্যাপিটাল n, সেটা কত হবে un i ক্যাপ vn j ক্যাপ প্লাস wn k ক্যাপ। প্রত্যেকটা অণুরই c1 c2 c3 c4 আপ টু cn n খানা গ্যাস অণুর ক্ষেত্রে বেগগুলো এবং তাদের তিনটে করে উপাংশ। তাহলে যে কোনো একটি যে গ্যাস অণুটির বেগ c1 তার x উপাংশ u1, তাহলে এই যদি দেওয়াল হয় গ্যাস অণুগুলো এখান থেকে এটা বললাম দেওয়ালটা হচ্ছে a, এটা b। তাহলে a ওয়াল থেকে b তে যাবে, b থেকে ধাক্কা খেয়ে ফিরে আবার a তে চলে আসবে। তাহলে এটা a, এটা b, তাহলে a থেকে b এর দিকে যাচ্ছে, বেগটা কত? তাহলে ভরবেগের দিকে কত? mu1। ধাক্কা খেয়ে ফিরে আসছে, ভরবেগ কত? ভরবেগ সংরক্ষণ হয়, তাহলে একই বেগ ভরবেগ নিয়ে ফিরবে উইথ নেগেটিভ সাইন।
ডিউ টু অপোজিট ডিরেকশন, তাহলে এখানে গিয়ে ধাক্কা খেয়ে ফিরে আসতে, তাহলে একটা সংঘাতের পর পরবর্তী দেওয়ালে যখন সংঘাত হবে প্রতি সংঘাতে ভরবেগের পরিবর্তন তাহলে কত? সুতরাং গ্যাস অণুটির প্রতি সংঘাতে ভরবেগের পরিবর্তন mu1 minus mu1, that is 2mu1, তাহলে সংঘাতের পরিবর্তন হলো। তাহলে কণাটা এখানে একটা ধাক্কা খেলো, ধাক্কা খেয়ে এদিকে আসছে, বি তে ধাক্কা খেয়ে ফিরে এলো, তাহলে এ দেওয়াল থেকে শুরু করে বি দেওয়ালে গেল, বি থেকে আবার এতে ফিরে এসে আবার ধাক্কা খাবে, তাহলে এ দেওয়ালের সাথে পরপর দুটি সংঘাত ঘটার মধ্যে সময়ের ব্যবধান টি সমান কত হবে? তাহলে আপ ডাউনের দূরত্ব করে 2l, এই দূরত্বটা l, আপ ডাউনে 2l বাই বেগ হচ্ছে u1, তাহলে ভরবেগের পরিবর্তন পেলাম, বেগ পেলাম। তাহলে ভরবেগের পরিবর্তনকে সময় দিয়ে ভাগ করলে পাওয়া যায় প্রযুক্ত বল। সুতরাং ওই গ্যাস অণুটি দেওয়ালে লম্বভাবে যে বল প্রয়োগ করে তা হলো F যদি বলি, F1 যদি বলি, এক নম্বরের জন্য F1 এবং x অ্যাক্সিস x দেওয়া দরকার, তাহলে সেটা কত হবে? ভরবেগের পরিবর্তন 2mu1 বাই টাইম কত? 2l বাই u1। ওকে, তাহলে তোমরা ঠিক করে লিখবে, আমি অঙ্কটা বুঝলাম এবার। তাহলে এটা চলে এলো mu1 স্কয়ার বাই l। সুতরাং দেওয়ালে প্রযুক্ত চাপ Px1, x অক্ষ বরাবর কতখানি চাপ প্রয়োগ করছে? প্রথম গ্যাস মলিকিউলটা, চাপ মানে বল বাই ক্ষেত্রফল, তাহলে বল বাই ক্ষেত্রফল কত? দেওয়ালগুলো l স্কয়ার, তাহলে হলো mu1 স্কয়ার বাই l কিউব, f এর জায়গায় l আছে, আবার l স্কয়ার দিয়ে ভাগ, তাই হলো l কিউব। তাহলে দেখো একটা গ্যাস মলিকিউল কতটা চাপ প্রয়োগ করছে এটা, সুতরাং প্রত্যেকটার ক্ষেত্রেই তো একটা করে u কম্পোনেন্ট আছে, u2 আছে, u3 আছে, un আছে, তাহলে প্রত্যেকের ক্ষেত্রে u গুলো আছে, আবার সিমিলারলি v থাকবে, w থাকবে। সুতরাং x অক্ষ অভিমুখে মোট, আচ্ছা একটা জিনিস দেখিয়ে দিই, এটা যদি c1 টা বার করি তাহলে c1 টা কত হবে? c1 স্কয়ার হবে, মোট নিলে c1 স্কয়ার কত হবে? u1 স্কয়ার v1 স্কয়ার w1 স্কয়ার ভেক্টরের রুল অনুসারে, মোট বা পরম মানটা নিলে i ক্যাপ স্কয়ার সহগ স্কয়ার s স্কয়ার s স্কয়ার, তাহলে c1 স্কয়ার। এরকম করে cn স্কয়ারটাও পেতে পারি, un স্কয়ার vn স্কয়ার wn স্কয়ার। ওকে, মোট চাপ, মোট প্রযুক্ত চাপ, ছবিটা আমি মুছে দেবো,
দিলাম, তোমরা ঠিক করে দেখে নেবে। সমান তাহলে কত হবে? এগুলো যদি px m বাই l কিউব সবগুলোকে থাকবে। প্রথমটার ক্ষেত্রে হলো u1 স্কয়ার, দ্বিতীয়টা u2 স্কয়ার, u3 স্কয়ার 3 নম্বরের ক্ষেত্রে আপ টু un স্কয়ার। এটা px বাই অনুরূপে y অক্ষ অভিমুখে মোট প্রযুক্ত চাপ py তাহলে কত হবে? m বাই l কিউব v1 স্কয়ার, v2 স্কয়ার, v3 স্কয়ার, vn স্কয়ার। আর z অক্ষ অভিমুখে মোট প্রযুক্ত চাপ pz কত হবে? m বাই l কিউব w1 স্কয়ার, w2 স্কয়ার, w3 স্কয়ার আপ টু wn স্কয়ার। ওকে, তাহলে সব অভিমুখে কত চাপ প্রয়োগ করছে সেটা পেয়ে গেলাম। এবার এই তিনটে সমীকরণকে আমরা যদি জুড়ে দিই, তাহলে px যোগ py যোগ pz, m বাই l কিউব বাইরে থাকলো, আসছে ছবিটা e1 স্কয়ার v1 স্কয়ার w1 দ্যাট ইজ c1 স্কয়ার, দ্যাট ইজ c2 স্কয়ার, করতে করতে লাস্টে গিয়ে cn স্কয়ার। এবার আমরা শিখেছিলাম যে কোনো অভিমুখে সমপরিমাণ চাপ দেবে, সুতরাং তাহলে আমরা লিখতে পারি এখন গ্যাসের চাপ P কে লেখা যায় কি 1/3 px যোগ py যোগ pz, তাহলে কত চলে এলো 1/3 m বাই l কিউব c1 স্কয়ার যোগ c2 স্কয়ার যোগ c3 স্কয়ার প্লাস cn স্কয়ার। এখানে একটা ক্যাপিটাল N দিয়ে গুণ করছি, নিচে একটা ক্যাপিটাল N চলে, তাহলে একে লেখা যায় 1/3 mn বাই l কিউব মানে v মানে আয়তন, এটাকে লেখা যায় rms বেগের স্কয়ার। rms ছিল কত? রুট ওভার এটা ছিল, তাহলে rms কে স্কয়ার করলে কত হবে? রুটটা উঠে গিয়ে চলে আসবে, তাহলে p চলে এলো। এটা প্রথম সূত্র। ওকে, তাহলে চাপের রাশিমালার প্রথম সূত্র পেলাম। এখান থেকে আমরা বিভিন্ন ফর্মে নিয়ে যাব আকারে। ফার্স্ট এখানে লিখছি ক্যাপিটাল N বাই v মানে স্মল n একক আয়তন অণুর সংখ্যা, তাহলে এটাকে লিখতে পারি p ইকুয়ালস টু 1/3 m n crms স্কয়ার পেলাম। এবার একটা অণুর সংখ্যা ধরেছি স্মল m, তাহলে মোট গ্যাস অণুকে যদি বলি ভর যদি ক্যাপিটাল M হয়, তাহলে এটাকে লেখা যায় p সমান 1/3 m বাই v। mটা হচ্ছে মোট ভর, একটার ভর স্মল m, তাহলে n খানের ভর হচ্ছে ক্যাপিটাল M কিন্তু c rms। এবার m বাই v মানে কি? ঘনত্ব, দ্যাট ইজ রো, 1/3 রো ইনটু c rms স্কয়ার। অ্যানাদার ফর্মুলা। এবার এটা থেকে আমরা যদি CRMS টা বার করি, CRMS এখান থেকে চলে আসছে 3p বাই রো রুট ওভার। তাহলে এটা RMS বেগের প্রধান সূত্র, আমরা যেটা অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগাবো। তাহলে RMS বেগের সূত্র কি? রুট ওভার 3p বাই রো। p টা হলো চাপ,
রোটা হলো ঘনত্ব, গ্যাসের চাপ পি, গ্যাসের ঘনত্ব। এটাকে আর কিভাবে লিখতে পারি? লিখতে পারি দেখো, 1 মোল গ্যাসের ক্ষেত্রে পিভি সমান 8। তাহলে সিআরএমএস কে লেখা যায়, পিটাকে যদি মানটা বসাই তাহলে √3RT/ρ ইনটু ভি। ρ ইনটু ভি মানে কি? মোট ভর। 1 মোলের ক্ষেত্রে ভরটা হলো আণবিক ভর। তাহলে সিআরএমএস চলে এলো √3RT/ক্যাপিটাল। another formula। ওকে, পরপর সূত্রগুলো আমাদের চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি। তো আবার গ্যাস অণুর ক্ষেত্রে যদি গতিশক্তি বার করি, গতিশক্তি মানে হাফ mv²। এখন গ্যাস অণুর গতিশক্তি কত হবে? এর ক্ষেত্রেই ভাবছি হাফ m, প্রথমটা c1² হাফ m c2² চলছে, এগুলো চলবে। তাহলে এখান থেকে কমন গেল হাফ m c1² যোগ c2² আপ টু cn², cn এখানে একটা আছে, প্লাস হাফ m cn²। এখানে একটা m দিয়ে গুণ করলাম, একটা নিচে n চলে এলো, ওপর নিচে একটা n দিয়ে গুণ করলাম, তাহলে নিচে একটা একটু ক্লিয়ার করে দিই বড় করে, তোমাদের দেখতে অসুবিধা হয় না। তাহলে হাফ m, এখানে একটা n দিয়ে গুণ করে নিয়েছি, তাহলে এটাকে লিখতে পাচ্ছি, এটা মানে কত? হাফ ক্যাপিটাল M, এটা আসছে কত? CRMS²। এবার CRMS পেয়েছি, তাহলে হাফ m, CRMS² মানে কত? 3RT/m। তাহলে আমাদের এখান থেকে চলে এলো, কেটে যাচ্ছে mটা দেখতে পাচ্ছি, তাহলে 3/2RT। সুতরাং আমরা পেয়ে গেলাম সুতরাং 1 মোল আদর্শ গ্যাসের রৈখিক গতিশক্তি, রৈখিক বার করেছে। আবর্ত আসবে, এরপর আবর্ত গতিশক্তি আসবে, তখন দেখব E সমান চলে এলো 3/2RT। এই সূত্রটা আমরা তাপগতিবিদ্যায় লিখিয়েছিলাম, 3/2RT। এখন যেহেতু 1 মোল গ্যাসের ক্ষেত্রে PV সমান RT, আদর্শ গ্যাসের ক্ষেত্রে অবশ্যই, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? এটা মুছে দিই। আমরা লিখতে পারি E সমান 3/2 বা P সমান 2/3 E/V। সুতরাং কি পেয়ে গেলাম? গ্যাসের চাপ সমান, এটাকে বলতে পারি গতিশক্তি বা আয়তন, মানে একক আয়তনে গতিশক্তি, একক আয়তনে
গতি শক্তির কত অংশ? 2/3 গ্যাসের চাপ হলো এর একটা ডেফিনেশন, প্রমাণ দেয় করতে। তো এটা প্রমাণ করে নিতে হবে, দিয়ে এইটা প্রমাণ করে নিয়ে এটা করতে হবে। 2 নম্বরের প্রশ্ন হিসাবে আসে। দেখাও যে গ্যাসের চাপ সমান একক আয়তনে গতিশক্তির 2/3, এটা প্রমাণটা কিন্তু আসে। তো আমরা যে সূত্রগুলো পেলাম, তাহলে পেয়ে গেলাম কি? CRMS সমান পেলাম √3p/ρ √3RT/ρ। অঙ্কের জন্য লাগবে। 1 মোলের ক্ষেত্রে কাইনেটিক এনার্জি পেলাম 3/2RT ফর 1 মোল। আর কি পেলাম? প্রেসার সমান, এটা খুব গুরুত্বপূর্ণ সূত্র, প্রেসার ইকুয়ালস টু 2/3 E/V। আর চাপের সূত্র কি পেলাম? প্রেসারের প্রথম সূত্র পেয়েছি 1/3 mnc²। RMS আর লিখছি না, সিটাই হলো CRMS, এমটা হলো ভর, এনটা হলো একক আয়তনে গতিশক্তি, একক আয়তন অণুর সংখ্যা c² বা 1/3 ρc²। ঠিক আছে, এই সূত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ, খেয়াল রাখতে হবে। এরপর যেটা করবো, এগুলো তো শিখলাম, এরপর করব আদর্শ গ্যাসের, এই যে গ্যাসের গতিতত্ত্ব পেলাম, বা আদর্শ গ্যাসের ক্ষেত্রে কিভাবে অ্যাভোগাড্রো প্রকল্পটি প্রযোজ্য সেটা আমাদের দেখতে হবে। হ্যাঁ, একটা কথা এখান থেকে দেখতে পাচ্ছি 1 মোল গ্যাসের ক্ষেত্রে এটা অনলি ফাংশন অফ টেম্পারেচার, যেটা মিয়ারের প্রকল্প বলেছিলাম, গ্যাসের আভ্যন্তরীণ শক্তি উষ্ণতার অপেক্ষক, তাহলে এখান থেকে আমরা বলতে পারি। তো এবার গ্যাসের গতিতত্ত্ব থেকে অ্যাভোগাড্রো প্রকল্পের ব্যাখ্যা বা পাওয়া যায় কিনা দেখা। গ্যাসের গতীয় তত্ত্ব থেকে অ্যাভোগাড্রো প্রকল্প। 2 নম্বরের প্রশ্ন, এটা ভালো লাগবে, সুন্দর জিনিস। তো ধরো আমরা ধরে নিচ্ছি দুটো কন্টেনার আছে, অনুরূপ কন্টেনার, মানে দুটোর আয়তন সমান, কারণ ঠিক আছে দুটো পাত্র আছে, তার মধ্যে দুটো ভিন্ন গ্যাস, এটা A এটা B, দুটো ভিন্ন গ্যাসকে আবদ্ধ করে রেখেছে। এখানে গ্যাস অণুগুলির এটা কি আয়তন সমান, দুটো পাত্রের আয়তন সমান ধরে নিয়েছি, দুটো এটা এটা। এখানে যে গ্যাসগুলো আছে তার অণুর ভর, প্রতি অণুর ভর, এর ক্ষেত্রে m1, এর ক্ষেত্রে অণুর ভর m2। এর ক্ষেত্রে RMS বেগ c1, এর ক্ষেত্রে RMS বেগ c2। এর ক্ষেত্রে উষ্ণতা T, এর ক্ষেত্রে উষ্ণতা T, একই উষ্ণতা।
তাহলে এবং দুটোর ক্ষেত্রে চাপ সমান, তাহলে কি সমান, আর এর ক্ষেত্রে অণুর সংখ্যা n1, এর ক্ষেত্রে অণুর সংখ্যা n2। তাহলে ক্যাপিটাল দিয়ে লিখি, আয়তন তো একক আয়তন অণুর সংখ্যা এটা, এর ক্ষেত্রে একক আয়তন অণুর সংখ্যা n2, একক আয়তনেই বললাম, তাহলে আয়তন সমান বলার দরকার নেই, n1 n2। তাহলে দেখো আমরা কি লিখতে পারি, যেহেতু উষ্ণতা স্থির, তাহলে এর ক্ষেত্রে গতিশক্তি যা হবে এর ক্ষেত্রে গতিশক্তি তাই হবে, কারণ গতিশক্তিটা উষ্ণতার উপর নির্ভর করে। অতএব উভয় গ্যাসের গতিশক্তি সমান। তাহলে E সমান হাফ m1c1 স্কয়ার সমান হাফ m2c2 স্কয়ার, এক নম্বর সমীকরণ। যেহেতু চাপ সমান সুতরাং 1/3 m1 n1 c1 স্কয়ার সমান 1/3 m2 c2 স্কয়ার, চাপের রাশি মাত্র। তাহলে এবার যদি আমরা 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করে দিই, সুতরাং 2 ভাগ 1, এটাকে যদি ভাগ করলে m1 c1 স্কয়ার কেটে গেল, তাহলে এটা থাকছে 2/3 n1 সমান 2/3, অতএব n1 সমান, তাহলে একই চাপ এবং উষ্ণতায় একক আয়তনে অণুর সংখ্যা সমান। সুতরাং কি পেয়ে গেলাম, একই চাপ ও উষ্ণতায় একক আয়তনে, এনটা স্মল এনটা কি, একক আয়তনে অণুর সংখ্যা, একক আয়তনে অণুর সংখ্যা সমান। এটাই তো অ্যাভোগাড্রো প্রকল্প নামে পরিচিত, তাহলে এটা আমরা পেয়ে গেলাম অ্যাভোগাড্রো প্রকল্প। ঠিক আছে, তো আজকের ক্লাসে যেগুলো শিখলাম, তো ক্লাসটা ভালো করে তোমরা করে নেবে, খুবই গুরুত্বপূর্ণ। তো এইগুলো নিয়ে আমাদের অঙ্ক আসে এবং এই সূত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আমরা চার্লসের সূত্র প্রমাণ করতে পারি, বয়েলের সূত্র যদি বলি, ধরো দেখো যদি বলি বয়েলের সূত্র বা চার্লসের সূত্র, সেগুলো একটু দেখে নিই। মুছে দিলাম এটা। বয়েলের সূত্র কি করে করবো, এগুলো ছোট ছোট খুব। টি স্থির, তাহলে টি স্থির যদি হয়, এবার এনার্জি পেয়েছি 3/2 pV, এনার্জি পেয়েছি এটা। এবার উষ্ণতা যদি স্থির থাকে, যেহেতু টি স্থির, সুতরাং যেহেতু টিটা স্থির, সুতরাং ই কনস্ট্যান্ট। ই যদি কনস্ট্যান্ট হয়, অতএব 3/2 pV কনস্ট্যান্ট, অতএব pV সমান, এটাই তো চার্লস আমাদের বয়েলের সূত্র। আবার চার্লসের সূত্রে
চার্লসের সূত্রে আমরা পেয়েছি স্থির চাপে পিটা স্থির। তাহলে আমরা লিখতে পারি পিটা যদি স্থির হয় তাহলে ই প্রপোর্শনাল টু ভি এই সূত্র অনুসারে। আবার যেহেতু ই প্রপোর্শনাল টু টি, অতএব এখান থেকে বলা যায় ভি সমানুপাতিক টি। এটাই চার্লসের সূত্র। গ্যাসের স্থির চাপে গ্যাসের আয়তন পরম উষ্ণতার সাথে সমানুপাতিক নির্দিষ্ট করে। তো এইভাবে চার্লসের সূত্র, বয়েলের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, বিভিন্ন সূত্রগুলো করা যেত। এটা আমাদের ইম্পর্টেন্টটা আসে, কিন্তু এগুলো খুব একটা আসে না। তো তোমরা কি করবে, সূত্রগুলো ভালো করে রেডি করবে এবং মেনলি আরএমএস বেগের দুটো সূত্র, চাপের দুটো সূত্র, গতিশক্তির সূত্র, এগুলো একটু ভালো করে রেডি করবে। তো আজকের ক্লাস এখানে আমি শেষ করছি। তোমরা ভালো করে করো আর ভালো করে পড়াশোনা করো, তাহলেই হবে। আর নেক্সট দিন আমাদের পরবর্তী অংশটা আমি বলবো। আর তোমরা একটু দেখে নাও ভালো করে, দিয়ে অঙ্কগুলো একটু চেষ্টা করবে তোমরা করার গ্যাসের গতিতত্ত্ব থেকে, যেগুলো এই চার্লসের সূত্র, তারপরে এই চাপের সূত্র, আরএমএস বেগের সূত্র, গড় বেগের সূত্র, গড় বর্গবেগের সূত্র, এগুলো থেকে একটু করার চেষ্টা করবে। আর নেক্সট দিন আমরা বাকি অংশটা হয়ে যাবে আশা করি, সেটা করে দেওয়ার চেষ্টা করবো। নাহলে 3টে ভিডিও হয়তো আমি নিউমেরিক্যাল যদি করাই তাহলে সেটা করাবো। আর যদি তাপগতিবিদ্যা থেকে তোমাদের মনে হয় অঙ্ক প্রয়োজন, তাহলে সেটা আমাকে বলবে, আমি কমেন্টে জানাবে, আমি অবশ্যই ভিডিও ক্লাসের মাধ্যমে অঙ্ক তোমাদের করিয়ে দেবো। ঠিক আছে, আজকে বলে শেষ করছি। আবার নেক্সট দিন পরবর্তী অংশ নিয়ে ফিরে আসবো। তোমরা কিন্তু অবশ্যই ভালো করে নেবে সবাই। ঠিক আছে, আজকে বলে শেষ করলাম। সবাই ভালো থেকো।